রেকর্ডিং চালু করে দিচ্ছি। আচ্ছা, সবার ক্যামেরাটা অন করলে ভালো লাগবে। ক্যামেরা অন করলে কি হবে, দেখতে পাবো, বেশ ভালো লাগবে। সামনাসামনি কথা বলতে ভালোই লাগে। আপনারা ক্যামেরাগুলো বন্ধ রাখেন কেন? আমরা তো বরাবর বলছি যে আপনারা ক্যামেরাগুলো খোলা রাখুন, আমাদেরও দেখতে ভালো লাগে, আপনাদের চেহারাটা একটু পরিচয় হবে। আমরা এরপরে তো আপনাদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে তো চিনতে পারবো না। সুতরাং আপনাদের সঙ্গে তো ফেস টু ফেস আমাদের একটু দেখাশোনার তো ব্যাপার আছে। আপনাদের তো পরিচিতিটাও আমাদের দরকার। আপনারাও আমাদের চিনুন, আমরাও আপনাদের চিনব। সুতরাং আপনারা একটা সবাই একটু ক্যামেরাটা খোলা রাখুন। আজকে আমরা আবার 7 দিন পরে আবার এক জায়গায় হয়েছি একটু আলোচনা করার জন্য। তা আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন। আমরা তো ভালো থাকার জন্যই শিখছি, যাতে কিভাবে ভালো থাকা যায়। তবে ভালো থাকতে হলে আহ, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, 4টে জিনিস মাথায় রাখতে হবে একদম। সেই 4টে জিনিস হচ্ছে রেগুলার এক্সারসাইজ, প্রপার নিউট্রিশন, এডিকুয়েট রেস্ট, আর পজিটিভ মেন্টালিটি। এই 4টে জিনিস কিন্তু, এই 4টে জিনিসের চাকাটা ঘোরাতে হবে, তাহলে কিন্তু ভালো থাকা যাবে। এই 4টে জিনিসের চাকাটা যদি না ঘোরানো যায়, তাহলে শুধু ওষুধেই কিন্তু সুস্থ থাকা যাবে না। যাই হোক, আজকে আমরা ফার্মাসি, প্রথমে একটু ফার্মাসি নিয়ে আলোচনা করব, তারপরে একটা মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। ফার্মাসি আমরা এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। আজকে চতুর্থ সূত্র নিয়ে একটু আলোচনা করব। চতুর্থ সূত্রতে বলা আছে যে এটা একটু আলাদা। আগে যে আমরা সূত্রগুলি আলোচনা করেছিলাম সেই সূত্র থেকে একটু আলাদা আছে। এটা হচ্ছে একটু শুষ্ক গাছপালা, লতা পাতা, ফলমূল একটু শুষ্ক নেওয়া হবে, আর সঙ্গে ইসে প্রাণী জাতীয় জিনিসও নিতে হবে, টাটকা। এগুলি আমরা কি করব, প্রথমে এইগুলি টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নেওয়ার পর ওগুলি আমরা ভালো করে হামনদিস্তা ফেলে, যেহেতু একটু শুষ্ক, এগুলি আমরা ভালো করে পরিষ্কার করে পুছে নেব। ভালো ন্যাকড়া দিয়ে পুছে নিয়ে, শুকোবো না, রোদে শুকোবো না, ভালো ন্যাকড়া নিয়ে পুছে নিয়ে তারপরে ওটা টুকরো টুকরো করে কেটে হামনদিস্তায় ফেলে ওইটাকে ভালো করে থেতো করব, ভালো করে বেটে নেব। নেওয়ার পর ওটা আমরা একটা মণ্ড তৈরি করব। সেই মণ্ডটা একটা কাঁচপাত্রের মধ্যে রাখবো। কাঁচপাত্রের মধ্যে রাখার পর ওইটাকে আমরা ওজন করব, কতটা পরিমাণ হলো। যে পরিমাণ হয়েছে তার 5 গুণ পরিমাণ আমরা অ্যালকোহল নেব, মানে সুরাসার। 5 গুণ পরিমাণে অ্যালকোহল নেব, সেটা আলাদা একটা পাত্রে। সে আলাদা পাত্রে রাখার পরে ওই যে 5 গুণ পরিমাণে অ্যালকোহল নিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণে ওই মণ্ডর মধ্যে রেখে স্প্যাচুলা দিয়ে ভালো করে ওইটাকে মেশাবো। ভালো করে মিশিয়ে মিশিয়ে তারপরে কিছুক্ষণ মিশানোর পর বাকি যে অ্যালকোহলটা থাকবে সেটাও ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মেশাবো। মিশিয়ে তারপরে আমরা একটা ভালো কাঁচপাত্রের মধ্যে রাখবো। রেখে ওটাকে কাঁচপাত্রের মধ্যে রেখে তারপরে ওইটাকে ওখান থেকে একটা ভালো পরিষ্কার কাঁচ নির্মিত শিশির মধ্যে রেখে একটা অন্ধকার ঘরের মধ্যে রাখবো। সেই অন্ধকার ঘরের মধ্যে, যেখানে ড্রাই, মানে স্যাঁতসেঁতে না এবং কোনো রকম গন্ধ নেই,
সেরকম একটা ঘরের মধ্যে রেখে আমরা ওটাকে 2 সপ্তাহ রাখবো। 2 সপ্তাহ আর 2 সপ্তাহের বেশিও রাখা যায়, কোনো অসুবিধা নেই। 2 সপ্তাহের বেশি ওটাকে রেখে তারপরে আমরা রাখবো তো প্রতিদিন 2বার করে, সকালে এবং বিকালে 2বার করে ওইটাকে মেশাবো, ভালো করে মিশিয়ে নেব। তা 2বার করে ওইটা ভালো করে মিশিয়ে তারপরে আমরা 2 সপ্তাহ, মানে 2 সপ্তাহের বেশি হলে অসুবিধা নেই, কিন্তু 2 সপ্তাহ ঘরের মধ্যে ওটাকে রাখতে হবে এবং প্রতিদিন মেশাতে হবে। মিশিয়ে তারপরে ওটাকে আস্তে করে বার করতে হবে, বের করে তারপরে ওটাকে আর আস্তে আস্তে অন্য একটা কাঁচ নির্মিত শিশি বা সিপিটাও কাঁচ নির্মিত হবে, তার মধ্যে আস্তে আস্তে ঢালবো যাতে তলানিটা ওর মধ্যে না পড়ে। তারপরে আমরা ওটাকে আর একটা ছাঁকনি কাগজ দিয়ে ভালো করে সেকে আলমারির মধ্যে রেখে দেবো। এইভাবে আমরা চতুর্থ সূত্র অনুযায়ী মাদার টিংচার তৈরি করব। এর আগে আমরা করেছিলাম 8 দিন রেখেছিলাম, কিন্তু এইটার 2 সপ্তাহ মানে 16 দিন, মানে 14 দিনের বেশি 16 দিন পর্যন্ত রাখলেও কোনো অসুবিধা নেই, 17 দিন রাখলেও অসুবিধা নেই, কিন্তু 2 সপ্তাহ আমরা রাখবো। তাহলে কি হলো, আগেরটা ছিল 8 দিন, এটা এখন আরও বেশি হলো, সেই জন্য এটা আর একটু আলোচনা করলাম। আর আগে ছিল নরম গাছপালা, লতা পাতা, আর এটার মধ্যে শুষ্ক গাছপালা এবং প্রাণী জাতীয় দ্রব্য এর মধ্যে আর আছে, সেই কারণে এটা আলোচনা করলাম। কিন্তু আগেরগুলি অনুযায়ী এটা যে সেন্টিসিমেল আর ডেসিমেল মানে শততমিক আর দশমিক কোথায় যে করতে হবে, যেহেতু এটা আমরা যে পরিমাণে আমরা অ্যালকোহল এবং মন্ড দিলাম তাতে করে রেশিওটা দাঁড়ালো 1:10। যেহেতু 1:10 রেশিও দাঁড়িয়েছে, সেহেতু আমরা যদি শততমিক ক্রমে এটা তৈরি করি, তাহলে আমরা 10 ফোঁটা ওই অরিষ্ট মানে মাদার টিংচার নেব, আর 90 ফোঁটা আমরা অ্যালকোহল নিয়ে একটা কাঁচ পাত্রের মধ্যে মানে কাঁচের শিশির মধ্যে রেখে 10টা ঝাঁকি দেব। দিয়ে আমরা যে ওষুধটা পাবো সেটা হচ্ছে প্রথম ক্রম। এবার প্রথম ক্রম থেকে দ্বিতীয় ক্রম তৈরি করতে গেলে ওই প্রথম ক্রম থেকে 1 ফোঁটা নেব এবং অ্যালকোহল 99 ফোঁটা নেব, নিয়ে এইবার 10টা ঝাঁকি দেব, দিয়ে আমাদের দ্বিতীয় ক্রম তৈরি হলো। এইভাবে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্রম তৈরি করব। তারপরে আমরা কি করব, তারপরে ডেসিমেল স্কেল মানে দশমিক ক্রম। দশমিক ক্রমে কি হবে, যেহেতু 1:10 এটা তো প্রথম মানে 1x তৈরি হয়ে রয়েছে, এবার আমরা এটাকে 2x করব। কি করে, ওই 1x থেকে 1 ফোঁটা নিয়ে আমরা 9 ফোঁটা অ্যালকোহল নিয়ে একটা কাঁচের শিশির মধ্যে রেখে 10টা ঝাঁকি দেবো, দিলে আমরা ওটা পেয়ে যাব 2x। এইভাবে 3x 4x এইভাবে আমরা তৈরি করব। এটা হচ্ছে চতুর্থ সূত্র। তাহলে আমরা গেলাম চতুর্থ সূত্র নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা আর একটা জিনিস আলোচনা করব, আপনারা যদি লিখে নেন খুবই ভালোভাবে এটা পরীক্ষায় আসবে। সেটা হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন নিয়ে একটু আলোচনা করব। প্রেসক্রিপশনের কটা পার্ট, প্রেসক্রিপশনের 4টে পার্ট। এই 4টে পার্ট আপনারা লিখে নিলে কিন্তু খুবই ভালো হবে। প্রেসক্রিপশনের কটা পার্ট, প্রেসক্রিপশনের 4টে পার্ট। কি কি, সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, আর সুবস্ক্রিপশন, আর হচ্ছে সিগনেচার। এই 4টে পার্ট। তাহলে আমরা কি পেলাম, আবার বলুন স্যার। হ্যাঁ আবার বলছি, আমরা প্রেসক্রিপশনের কটা পার্ট, প্রেসক্রিপশনের 4টে পার্ট। 1 নম্বর পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন, SUPERS, সুপার, CRIPTION, সুপারস্ক্রিপশন। তারপরে ইনস্ক্রিপশন, INSCRIPTION, ইনস্ক্রিপশন। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, SUBS, CRIPTION, সাবস্ক্রিপশন।
তারপর হচ্ছে সিগনেচার। তাহলে প্রেসক্রিপশনের কটা পার্ট পেলাম? প্রেসক্রিপশনের 4টে পার্ট। 1 নম্বর পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন, 2 নম্বর পার্ট হচ্ছে ইনস্ক্রিপশন, 3 নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন, আর 4 নম্বর হচ্ছে সিগনেচার। তাহলে আমরা এই 4টে পার্ট পেলাম হচ্ছে প্রেসক্রিপশনের। তাহলে প্রেসক্রিপশনের 4টে পার্টের মধ্যে সুপারস্ক্রিপশন কি? সুপারস্ক্রিপশন হচ্ছে টু টেক, মানে গ্রহণ করা। টু টেকের চিহ্নটা কি? RS। আর এর সঙ্গে নিচে ছোট্ট করে X দিয়ে দেয় না, দেখবেন প্রেসক্রিপশনে দেয়া থাকে। আর দিল, আর এর নিচে ছোট্ট করে X দিয়ে দেয়, এটা হচ্ছে RX। এই RX এর হচ্ছে টু টেক, মানে গ্রহণ করা, এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনে হচ্ছে RX বা টু টেক, মানে গ্রহণ করা, এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। তারপরে কি আসছে? ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশনে কি আছে লিখে নিন। ইনস্ক্রিপশনে কি আছে? হোমিওপ্যাথি ঔষধের নাম এবং তাহার শক্তি। ইনস্ক্রিপশনে আছে হোমিওপ্যাথি ঔষধের নাম, তাহার শক্তি, এবং তাহার সহিত যে ভেষজ পদার্থ মেশাতে হবে তাহার নাম এবং তার পরিমাণ। হোমিওপ্যাথি ঔষধের নাম ও শক্তি এবং এর সাথে যে ভেষজ পদার্থ মিশিয়ে ঔষধটা তৈরি করবে তার নাম ও তার পরিমাণ। এটা হচ্ছে ইনস্ক্রিপশন। এবার হচ্ছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন হচ্ছে কম্পাউন্ডারের প্রতি নির্দেশ। সুপারস্ক্রিপশন হচ্ছে কম্পাউন্ডারের প্রতি নির্দেশ, কেমন করিয়া নির্দিষ্ট ঔষধ প্রস্তুত করবে এবং তার বিবরণ, কিভাবে ওই ওষুধটা তৈরি করবে এবং প্রস্তুত করবে, নির্দিষ্ট ওষুধ তৈরি করবে তাহার বিবরণ। কম্পাউন্ডারের প্রতি নির্দেশ, কি করে ওষুধটা প্রস্তুত করবে তার বিবরণ। তারপর হচ্ছে সিগনেচার। সিগনেচারে হচ্ছে ওষুধ কিভাবে খাবে, সকালে, বিকালে, না দুপুরে, রাতে, বা ক ঘন্টা পর পর, সেটা লিখে তারপরে সই করে দেবেন এবং নিচে ডেট বসাবে। সই, নিচে ডেট। এটা হচ্ছে প্রেসক্রিপশন। আর একবার বলে যাচ্ছি, প্রেসক্রিপশনের 4টে পার্ট: সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন আর সিগনেচার। সুপারস্ক্রিপশন হচ্ছে টু টেক, মানে গ্রহণ করা। তারপরে হচ্ছে ইনস্ক্রিপশন, হচ্ছে হোমিওপ্যাথি ঔষধের নাম, তার শক্তি লিখতে হবে এবং যে ভেষজবাহী দ্রব্য, মানে সুগার, তারপরে গ্লোবিউস, তারপরে হচ্ছে ডিস্টিল ওয়াটার, অ্যালকোহল, এই যে ভেষজবাহী দ্রব্য, এই ভেষজবাহী দ্রব্যর তার পরিমাণ, তার নাম ও তার পরিমাণ। আর সুপারস্ক্রিপশন হচ্ছে কম্পাউন্ডের প্রতি নির্দেশ। কম্পাউন্ডের প্রতি, ডাক্তারবাবু কম্পাউন্ডের প্রতি নির্দেশ করবে যে কিভাবে ওষুধটা তৈরি করবে, তার বিবরণটা দেওয়ার জন্য লিখতে হবে। তারপর হচ্ছে সিগনেচার। সিগনেচারে ওষুধ কিভাবে খাবে, কখন খাবে, 1 ঘন্টা পর পর, না 2 ঘন্টা, না সকালে, না বিকেলে, না একদিন পর, সেটা লিখে তারপরে সিগনেচার সই করবে। সই করার পর তার ডেটটা বসাবে। এটা হচ্ছে প্রেসক্রিপশন। তাহলে প্রেসক্রিপশনে আমরা
পেয়ে গেলাম। প্রেসক্রিপশনে টোটাল 4টে পার্ট। এটা বারে বারে বলার কারণ এটা পরীক্ষায় আসবে, প্রেসক্রিপশনটা তো আসবেই পরীক্ষায়। একজন ফার্মাসিস্ট যদি প্রেসক্রিপশন সম্বন্ধে নলেজ না থাকে তাহলে ফার্মাসি কি করে তার পরীক্ষা হবে? তাহলে এটা আমরা বারে বারে বলে দিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। ফার্মাসি থাক। ফার্মাসি হচ্ছে চতুর্থ সূত্র আলোচনা করলাম, আর হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আসবো একটা মেডিসিন নিয়ে। তা মেডিসিন আলোচনা করার আগে সূত্রটা আরেকবার সংক্ষেপে একটু বলে দেবেন? কোনটা চতুর্থ সূত্র যেটা আলোচনা করলেন প্রথমে, ওইটা? সূত্র? হ্যাঁ, ওইটাই স্যার, সংক্ষেপে আরেকবার একটু যদি বলে দেন। সূত্রটা হচ্ছে এটা হচ্ছে হ্যানিম্যানের চতুর্থ সূত্র। এই সূত্রে শুষ্ক গাছপালা এবং প্রাণী জাতীয় পদার্থ নিয়ে সেগুলিকে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রাণীজাতীয় পরীক্ষা সব কিছু কিন্তু টাটকা হতে হবে এবং সেটা পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নিয়ে তারপরে টুকরো টুকরো করে ওগুলি কাটতে হবে। কাটার পরে ওগুলিতে হামনদিস্তায় ভালো করে থেতো করতে হবে বা বেটে নিতে হবে। নিয়ে একটা কাঁচপাত্রের মধ্যে রেখে একটা মণ্ড তৈরি করতে হবে। মণ্ড তৈরি করার পর কত পরিমাণে সেই মণ্ডটা হলো সেটা ওয়েট করতে হবে, মাপতে হবে। যে পরিমাণে হলো তার 5 গুণ পরিমাণে অ্যালকোহল নিতে হবে। তার 5 গুণ পরিমাণে অ্যালকোহল আলাদা একটা পাত্রে নিতে হবে। সে আলাদা পাত্রের থেকে 5 গুণ পরিমাণে অ্যালকোহল থেকে কিছুটা পরিমাণে ওই মণ্ডর মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মেশাতে হবে। স্প্যাচুলা দিয়ে ভালো করে মেশানোর পর তারপরে আবার বাকি অ্যালকোহল যেটুকু ছিল সেটুকু ওর মধ্যে দিয়ে আবার ভালো করে মেশাতে হবে। এবার ভালো করে মিশিয়ে তারপরে ওটাকে একটা কাঁচপাত্র বা কাঁচের শিশির মধ্যে সুন্দর করে মানে কাঁচের শিশি বোতলটা কাঁচের তার মধ্যে রেখে তারপরে একটা অন্ধকার ঘরে, ড্রাই ঘর যেন স্যাঁতস্যাঁতে না হয়, পরিষ্কার এবং গন্ধ টন্ধ না থাকে, সেই ঘরের মধ্যে রেখে দিতে হবে 2 সপ্তাহ। 2 সপ্তাহ বেশি রাখলে অসুবিধা নেই, 2 সপ্তাহ রাখতে হবে। এবং প্রতিদিন সকালে আর বিকালে নাড়তে হবে, ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে 2 সপ্তাহ পর ওইটাকে বের করে আলাদা একটা কাঁচের শিশির মধ্যে খুব আস্তে আস্তে করে ঢালতে হবে যাতে তলানিটা না পড়ে। তারপরে সেটাকে আবার একটা ছাঁকনি কাগজ দিয়ে ভালো করে সেঁকে তারপরে ওটাকে আর একটা শিশির মধ্যে রেখে কি ওষুধটা সেটা লিখে আলমারির মধ্যে রাখতে হবে। তাহলে এটা অরিষ্ট তৈরি হলো। এই অরিষ্টটা 1:10 হবে, যার জন্য 10 ফোঁটা ওই অরিষ্ট নিতে হবে আর 90 ফোঁটা অ্যালকোহল নিয়ে আমরা 10টা ঝাঁকি দেবো। তাহলে আমাদের প্রথম ক্রম তৈরি হবে শততমিক প্রথায়। শততমিক প্রথায় প্রথম ক্রম হলো। এবার দ্বিতীয় ক্রম করতে হলে ওখান থেকে যে শততমিক প্রথায় প্রথম ক্রম হলো ওখান থেকে 1 ফোঁটা নিতে হবে আর 99 ফোঁটা অ্যালকোহল নিয়ে আলাদা একটা শিশির মধ্যে নিয়ে 10টা ঝাঁকি দিতে হবে, দিলে দ্বিতীয় ক্রম হলো। এটা হলো শততমিক। এবার ডেসিমেল মানে দশমিক প্রথায় কি হবে, যেহেতু 1:10 সেহেতু দশমিক প্রথায় 1x তৈরি হয়ে রয়েছে। এবার 1x থেকে 1 ফোঁটা নিয়ে আর 9 ফোঁটা অ্যালকোহল নিয়ে 10টা ঝাঁকি দিলে 2x তৈরি হবে। এটা হয়ে গেল আমাদের চতুর্থ সূত্র। যাই হোক, আমরা এবার স্যার একটা বিষয় জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, স্যার রেশিও তো আসছে আপনার 1:5, 1:10 কিভাবে আসছে স্যার? 1:10 হলো ওইটাকে আমরা যে ওজনটা করলাম, ওই ওজন করার পরে ওগুলিতে 5 গুণ নেওয়া হলো। যে পরিমাণে ছিল তার 5 গুণ বেশি নেওয়া হলো অ্যালকোহল। আমি আমি যেরকম বুঝি একটু বলবো স্যার। হ্যাঁ, বলছি 10 ফোঁটা আমি গাছের যে রস 10 ফোঁটা নিয়েছি, হ্যাঁ, আর তাহলে 5 গুণ 50 ফোঁটা আমি অ্যালকোহল নিচ্ছি। হ্যাঁ। তাহলে 10:50 করলে আপনার 1:5 আসছে, মানে এটা যদি 10 এ যায় তাহলে 2:10 আসবে। না, এটা 1:10 এসে 50 হলো তো। এবার কি হবে, 1:3 বললেন তো প্রথমে 2 সপ্তাহ 1:5 দিতে হবে। মানে ওইটা যদি 5 গ্রাম থাকে তাহলে তো
25 গ্রাম ওইটা নিতে হবে 1:5। এবার হ্যাঁ 1:5 আসছে। হ্যাঁ, এবার ওইটাকে যেহেতু অ্যালকোহল আর থাকবে, ওই যে তলানি থাকবে, কিছু তো তলানি চলে যাবে আর কিছু অ্যালকোহল কিছুটা উড়ে যাবে, এই তলানি চলে যাবে এবং অ্যালকোহল উড়ে যাবে, এই এই হিসেবে এটাকে 1:10 করা হবে। মানে অনেকটা তলানি থেকে যাবে। তো যেহেতু তলানিটা মানে কোনোটায় ছাঁকনি কাগজ দিয়ে আগে ছাঁকা হয়নি, মানে পুরোটা মণ্ডটাই ছিল, সেই মণ্ডটা শিশির মধ্যে রাখা ছিল এবং প্রতিদিন নাড়া হয়েছে এবং তার অ্যালকোহলটা পুরোটাই ছিল, কিছুটা অ্যালকোহল উড়ে যাবে আর তলানিটা অনেকটাই চলে যাবে, সেই হিসাবে এটা 1:10 করা হয়েছে। আচ্ছা, আমরা এবার সিপিয়া নিয়ে আলোচনা করছি। সিপিয়া, আমরা আজকে মেডিসিনটা আলোচনা করব সিপিয়া। তার আগে একটু আলোচনা করি। স্যার বলছি, লাস্টে আমরা ছাঁকুনি দিয়ে ওই ছেঁকে নিয়ে লেবেল করে এটা 1:10 হলো, এরপর থেকে ওখানে 1 ফোঁটা নিলাম, ওর সঙ্গে 9 ফোঁটা 1 ফোঁটা মন্ড নিয়ে 9 ফোঁটা অ্যালকোহল দিয়ে আমরা 10 বার ঝাঁকি, ওটা কত ইয়ে হবে, মাত্রা হবে? ওটা 2x হবে, 2x। ওকে ওকে স্যার। ডেসিবেল স্কেলে 2x হবে। তো আমরা সিপিয়া নিয়ে আলোচনা করে আগে একটু আলোচনা করি। সেটা হলো যে আমরা সবাই কিন্তু এখানে শিখতে এসেছি, একটু শিখবো, শিখে নিয়ে শুধু শিখবো না, এই যে আমরা শিখবো এবং কিছু দুস্থ রোগীকে আমরা সেবা করব। এই দুস্থ রোগীকে সেবা করব, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সবাই এক জায়গায় হয়েছি এবং আলোচনা করছি এবং শিখছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা কোনো একটা বিষয় একটুখানি শুনলাম, আবার ঢুকলাম, আবার বেরিয়ে গেলাম, আবার একটু শুনলাম, ঢুকলাম, আবার বেরিয়ে গেলাম, এইটা যদি আমরা করি তাহলে কিন্তু এই শেখার কোনো মূল্য থাকবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা যদি আমরা একদিন ক্লাস করি আর 5 দিন যদি ক্লাস না করি, তাহলে কি হবে, ওই একদিন আমরা যেটা শিখলাম 5 দিনের মধ্যে মাথার থেকে সব চলে গেল, তাহলে আমাদের কোনো কাজে লাগবে না। সেই জন্য আমরা কিন্তু প্রতিদিন ক্লাসের ব্যবস্থা করেছি, যাতে আমাদের মাথায় থাকে। একদিন শিখলাম আর 5 দিন কিছুই করলাম না, ভুলে গেলাম, এরকম নয়। এই জন্য প্রতিদিন আমরা ক্লাসের ব্যবস্থা করেছি। তা আমরা যদি যারা আমরা শেখার উদ্দেশ্য নিয়ে এখানে এক জায়গায় হয়েছি, তাদের কাছে আমার বলার এই বিষয় যে আপনারা প্রতিদিন ক্লাস করবেন এবং ক্লাসে ঢুকবেন আর বেরোবেন, এটা করবেন না। প্রতিদিন ক্লাস করুন, আপনারা ভালো শিখতে পারবেন, ভালো চিকিৎসক হবেন এবং ভালো রোগী সুস্থ করতে পারবেন। কারণ আপনারা যদি আমি বারে বারে বলছি যে একদিন যদি ক্লাস করে আর যদি 5 দিন ক্লাস না করেন, তাহলে আপনি কিন্তু কোনো কিছুই শিখতে পারবেন না, কারণ আপনার মাথায় ওইটা থাকবে না, ভুলে যাবেন। প্রতিদিন ক্লাস করলে তবে মাথায় থাকবে। দেখবেন প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেখবেন রেগুলার ক্লাস, রেগুলার। তারাও তো মাঝে মাঝে বন্ধ করে দিয়ে 2 দিন ক্লাস করতে পারতো, 1 দিন ক্লাস করতে পারতো, সেটা না করে প্রতিদিন রেখেছে। তার কারণ একটা, এখানে সায়েন্সের ব্যাপার আছে। সায়েন্স বলছে রেগুলার বেসিসে যে জিনিসটা আমরা, যে চাকাটা আমরা রেগুলার বেসিসে ঘোরাবো, সেটা ব্রেনে কাজ করবে, ব্রেনে সেটা মাথায় থাকবে এবং অনেক দিন ধরে চলবে। তাহলে 1 দিন শিখবো আর 3 দিন শিখবো না, এটা করলে কিন্তু আমরা ভালো মাথায় রাখতে পারবো না। সেই জন্য সবাইকে বলবো রেগুলার ক্লাস করবেন আর ঢুকবেন আর বেরোবেন, এটা করবেন না। তাহলে কিন্তু আপনারা যদি নেটওয়ার্কে গন্ডগোল হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু ইচ্ছা করে ঢুকবেন আর বেরোবেন, এটা করবেন না। আর রেগুলার বেসিসে ক্লাস করবেন, তাহলে ভালো চিকিৎসক হতে পারবেন। 1 দিন 2 দিন ক্লাস করলে কিন্তু ভালো চিকিৎসক হতে পারবেন না। সার্টিফিকেট আমি বহু দেখেছি, এ পর্যন্ত আমি বহু দেখেছি, যারা ওই 1 দিন 2 দিন ক্লাস করেছে, তারা কিন্তু তাদের সার্টিফিকেট আলমারিতে রেখে দিয়েছে। 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 বছর চেম্বার করে, আর চেম্বার তারা আর করতে পারছে না, কারণ সে তো
যা একটু একটু শিখেছে সব মাথার থেকে চলে গেছে। রেগুলার বেসিসে শিখতে হবে, রেগুলার বেসিসে আমাদের মাথায় নিতে হবে। এটা আমি বললাম, আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। প্রচুর দেখেছি যারা সার্টিফিকেট আলমারিতে রেখেছে, তারা কাজ করতে পারছে না। যাই হোক, আজকে আমরা সিপিয়া নিয়ে আলোচনা করব। সিপিয়া এমন একটা মেডিসিন, যে মেডিসিনটা প্রত্যেকটা চিকিৎসকের কাছে এটা থাকা খুব জরুরি। কারণ মহিলাদের একটা ভালো মেডিসিন হচ্ছে সিপিয়া। সিপিয়া কি? সিপিয়া হচ্ছে কাটেল ফিশ। কাটেল ফিশটা কি? কাটেল ফিশটা হচ্ছে সমুদ্রের এক ধরনের প্রাণী। সমুদ্রের প্রাণী, সেটা ওই সমুদ্রের ওই প্রাণীটার উদর গহ্বরে মানে পেটের মধ্যে একটা সূক্ষ্ম কোষের মধ্যে, ক্ষুদ্র কোষের মধ্যে এক ধরনের কালি থাকে ওদের। কালিটা রাখার কারণ হচ্ছে যদি কখনো শত্রু আক্রমণ করে তাহলে ওই কালিটা ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিলে পুরো জলটা কালো হয়ে যাবে, আর কালো হয়ে গেলে তখন সেই আর ওই শত্রুরা দেখতে পাবে না, সেই সুযোগে ওই মাছ কাটেল ফিশটা পালিয়ে যাবে। এই কাটেল ফিশের এই যে কালো অংশটা বা এই কালো তরল পদার্থটা, এইটাকে বিচূর্ণ করে, শুষ্ক করে বিচূর্ণ করে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়েছে। এই কালো অংশটাকে বিচূর্ণ করে, শুষ্ক করে বিচূর্ণ করে এটাকে দিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করেছে, সেটা হচ্ছে সিপিয়া। এই জন্য কাটেল ফিশ হচ্ছে কমন নেম, হচ্ছে কাটেল ফিশ, এটা হচ্ছে সিপিয়া। তাহলে সিপিয়া আলোচনা করার আগে আমরা তার ফিজিক্যাল মেকআপটা একটু ভালো করে জেনে নেব। ফিজিক্যাল মেকআপের উপর বেস করেই কিন্তু সিপিয়া আমরা চিনতে পারবো। ভালো করে শুনবেন ফিজিক্যাল মেকআপটা। প্রথমে হচ্ছে মাথা। মাথার তার চুল উঠে যাবে, মাথায় তার খুশকি থাকবে, তবে প্রেগনেন্ট অবস্থায় বেশি হয়, আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে মহিলাদের বেশি চুল উঠে যায়, আর বাচ্চা হওয়ার পরে মাথায় খুশকি আর চুলটা বেশি হয়। তাহলে মাথায় কি হলো? চুল উঠে যাচ্ছে আর মাথায় খুশকি। তারপরে একটু নিচে নামি। নিচে নামলে আমরা কি দেখতে পাবো? নিচে নামলে তার দেখতে পাবো ঠোঁটটা একটু মোটা থাকবে আর ঠোঁটটা একটু ফাটা ফাটা থাকবে। তারপরে ওই ঠোঁট বা মুখের আশেপাশে আমরা কি দেখতে পাবো? দেখতে পাবো মেচেতার দাগ, তার মানে কালো কালো মেচেতার দাগ। আবার অনেক সময় ওইটা প্রজাপতির যে মাঝখানের অংশটা, ওরকমও দাগ দেখা যেতে পারে। তাহলে এগুলি আমরা ভালো করে ফলো করব। একজন সিপিআর পেশেন্ট আসলে আমরা এগুলি ফলো করব, যে তার চোখের মানে মুখের পাশে, মানে নাকের পাশ থেকে মুখে তার কালো কালো মেচেতার দাগ থাকবে, এবং প্রজাপতির মাঝখানের অংশটা যেরকম থাকে ওরকমও দেখতে পাবো। তাহলে আমাদের মাথা গেল, মাথার থেকে মুখ, ঠোঁট, মুখ এলাম, ঠোঁট এলাম। তারপরে আমরা আরেকটু নিচে নামবো। নিচে নেমে দেখতে পাবো কি, যে একজন মহিলার আমরা কয়েকটা জিনিস দেখে আমরা বেশি ভালো বুঝতে পারি। সেটা হচ্ছে তার সামনের দিকটায় বেশ বড় ঠরো থাকে, পেছন দিকটাও একটু বড় ঠরো থাকে। কিন্তু সিপিআর পেশেন্টের ব্রেস্ট একদম ছোট থাকবে। ব্রেস্ট আছে কিনা এরকম বোঝাই যাবে খুব কম, মানে ব্রেস্ট নেই বলে মনে হবে। তার ব্রেস্ট একদম শুকিয়ে যাবে। তাহলে তার ব্রেস্টটা শুকিয়ে যাবে, এটা হচ্ছে সিপিআর পেশেন্টের দেখতে ফিজিক্যাল মেকআপ। তার একটু নিচে নামবো। নিচে নামলে আমরা কি দেখতে পাবো? যে পেটটা তার একটু উঁচু। তার একটু নিচে নামলে আমরা দেখতে পাবো পেটটা তার একটু উঁচু। তার মানে দেখতে পেলাম পেট উঁচু। কি পেলাম? চুল উঠে যাচ্ছে, চুলে খুশকি আছে, ঠোঁটটা একটু মোটা, ঠোঁটটা একটু ফাটা থাকতে পারে, মুখে তার মেচেতার দাগ, তারপরে প্রজাপতির মাঝখানের অংশের মতো দাগ থাকতে পারে। তারপরে দেখব তার ব্রেস্ট একদম পাতলা বা একদম ছোট, আর তার নিচে দেখতে পাবো পেটটা একটু উঁচু। এইবার তার পেছন দিক থেকে আমরা যখন দেখব যে মহিলাদের পেছন দিকটা একটু
বড় সড়ো থাকে, তার মানে হিপগুলি একটু বড় থাকে। কিন্তু পেছন দিক থেকে যখন আমরা দেখব তখন দেখব তার হিপগুলি একদম পুরুষদের মতো। একদম পেছন থেকে আমরা দেখতে পাবো একটা পুরুষ, সে মহিলা বলে মনে হবে না, পুরুষ বলে মনে হবে। তার ভাবচক্কর সবকিছুই পুরুষালী মনে হবে। তাহলে আমরা কি পেলাম? ফিজিক্যাল মেকআপটা আমরা এতগুলি পয়েন্ট পেলাম। ফিজিক্যাল মেকআপ, এই ফিজিক্যাল মেকআপটা যদি আমরা পরিষ্কার করে যে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সিপিআর পেশেন্ট। তাহলে তাহলে কি পেলাম? তা হচ্ছে তার ফিজিক্যাল মেকআপটা পেলাম। এবার তার মেন্টালিটা একটু যদি আমরা দেখি, তাহলে মেন্টালিটা কি পাবো? মেন্টালিটা হচ্ছে সে তার শারীরিক এবং মানসিক দুটো দিকই তার দুর্বল হওয়ার কারণ হচ্ছে তার মানসিক হচ্ছে সে অনেক আশা আকাঙ্ক্ষা তার জীবনে ছিল, সব আশা আকাঙ্ক্ষা তার নষ্ট হয়ে গেছে। তখন তার আর কিছুই ভালো লাগে না, কোনো কিছুই তার ভালো লাগে না। শারীরিক দুর্বলতার জন্য তার কাজকর্ম করতেও ভালো লাগে না, তার কোনো কিছুই ভালো লাগে না। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার বাবা মা, ভাই বোন, কাউকে তার ভালো লাগে না। সব সময় তার মনে একদম তার অশান্তি, মানে তার মনের মধ্যে একটা কষ্ট, উদাসীন ভাব। সব সময় তার একটা উদাসীন ভাব তার মনের মধ্যে থাকবে। তখন তার আর কিছু ভালো লাগে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে যে স্বামীকে রাত্রিবেলা অপেক্ষায় বসে থাকবে, সে স্বামী আসুক, তার একসঙ্গে খাবো, একসঙ্গে বসে খাবো, দেরি হলো কেন, এসব তার মনের মধ্যে যে বাসা বেঁধেছিল সেই বাসাটাও নষ্ট হয়ে গেছে। তার স্বামীর সেই ভালোবাসাটা সে নষ্ট হয়ে গেছে। ছেলে মেয়ে তার মায়ের আদর সে পাবে, সে মায়ের আদর সে ছেলে মেয়েও পাচ্ছে না, কারণ ছেলে মেয়েকে সে আদর করার মতো মানসিকতা তার নেই। সে তার মনের উদাসীন ভাব এমন হয়ে গেছে, কাছের জিনিস, প্রিয় জিনিস তার আর ভালো লাগে না, প্রিয় জিনিসকেও তার আর ভালো লাগে না। এরকম মানসিকতা তার হয়ে যায় হচ্ছে তার এই সিপিআর। এই মানসিকতার মধ্যে তার কেন যে ঘন ঘন কান্না পায় সে নিজেও বলতে পারে না। সে নিজেকেও ভালোবাসে না, নিজের প্রতিও তার ভালোবাসা নেই। কেন তার ঘন ঘন তার কান্না পায়? এই উদাসীন মনোভাবের জন্য তার ঘন ঘন কান্না পায়, এবং কেন কান্না পায় তার সেটা নিজেও বলতে পারে না। একমাত্র সে অলস হতে পারে, সে কাজকর্ম তার ভালো লাগতে না পারে, কিন্তু যদি সে কাজের মাধ্যমে থাকে তাহলে কিন্তু তার সমস্ত কিছু ভুলে সে ওইটুক সময় কিন্তু খুব ভালো থাকে। সে অলস, সে কাজ করার ক্ষমতা নাই, সে পারে না, সে দুর্বল। কিন্তু যদি সে কোনোভাবে যে কাজে যুক্ত হয়ে পড়ে, কাজ করা শুরু করে, তাহলে কিন্তু তার আর সব কিছু ভুলে গিয়ে সে কিন্তু সেই যতটুকু সময় কাজ করবে এবং সেইটুকু সময় সে ভালো থাকবে, এবং সে একভাবেই কাজ করে যাবে, কোনো রকম কাজে কোনো গাফিলতি তার থাকবে না। এটা হচ্ছে সিপিআর মেন্টালিটি, সিপিআর পেশেন্টের। সিপিআর পেশেন্ট তার মেনিস্ট্রেশনটা কীরকম হবে? মেনিস্ট্রেশনটা তার হবে, তার কখনো তার পরিমাণে বেশি হবে, কখনো তার পরিমাণে কম হবে, কখনো মেন্স এগিয়ে আসবে, কখনো মেন্স পিছিয়ে যাবে, এরকম তার হবে। কখনো পরিমাণে অল্প, কখনো বেশি, কখনো ব্যথা হতে পারে, এরকম তার মেন্সটা হবে। এবং মেন্স যখন হবে তখন তার কোনো কনস্টিপেশন মানে পায়খানা শক্ত হতে পারে, গুটলে গুটলে মল হতে পারে, এবং তার সঙ্গে উদরাময়ও দেখা দিতে পারে। এই উদরাময়ের ব্যাপারটা বলতে গিয়ে আরেকটু বলি, যে উদরাময় সে দুধ এমন একটা জিনিস যে ছোটোবেলার থেকে একটা মানুষ এই দুধ খেয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, সেই দুধ সে সহ্য করতে পারে না। সিপিআর পেশেন্ট সে দুধ খেলেই তার উদরাময় দেখা দেয়। এমন একটা ভালো খাবার দুধ, সে দুধ খেলেই তার উদরাময় দেখা দেয়। এগুলি আমাদের মাথায় রাখতে হবে। সে দুধ খেয়ে সহ্য করতে পারে না, দুধ খেলে তার উদরাময় দেখা দেয়। তা উদরাময় দুধ খেলে দেখা দেবে। তারপরে হচ্ছে প্রস্রাব,
প্রস্রাবে তার ভীষণ দুর্গন্ধ, প্রস্রাবে তার ভীষণ দুর্গন্ধ থাকবে। ও সরি, আরেকটু বলি, যখন তার ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন হবে, মেনস্ট্রুয়েশনের আগে আগে এবং পরে তার লিউকোরিয়া মানে সাদা স্রাবটা হবে। মেনস্ট্রুয়েশনের আগে এবং পরে তার সাদা স্রাব হবে। এই সাদা স্রাবটা হয় অনেক সময় তার ওই ভ্যাজাইনাতে ইচিং বা ইরাপশান দেখা দেবে। সাদা স্রাবের জন্য ইচিং বা ইরাপশান অনেক দেখা দিতে পারে। ইউরিন তার প্রচণ্ড দুর্গন্ধ ইউরিন, যেমন আর দুটো মেডিসিনেও আছে, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক আর বেনজোইক অ্যাসিডে এরকম ভীষণ দুর্গন্ধ আছে, আর সিপিয়াতে প্রচণ্ড দুর্গন্ধ আছে। তার মেন্সের সময় তার জিভটা কীরকম হবে? মেন্সের আগে পরে কিন্তু মেন্সটা একটু অপরিষ্কার থাকবে। মেন্সের আগে এবং পরে জিভটা কিন্তু অপরিষ্কার থাকবে। যখন মেন্স শুরু হবে তার জিভটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মেন্সটা যখন হয়ে যাবে আবার তার জিভটা অপরিষ্কার হয়ে যাবে। এটা একটা মাথায় রাখবেন। আর কি হবে? ভমিটিং টেন্ডেন্সি, এইটা একটা মাথায় রাখতে হবে যে সিপিআর পেশেন্টের প্রতিদিন সকালে তার একটা বমি বমি ভাব তার থাকবেই। প্রতিদিন সকালে তার ঘুম থেকে ওঠার পরেই খালি পেটে তার একটা বমি বমি ভাব থাকবে। আর কি মনে হবে? মনে হবে তার পেট শূন্য, পেটের মধ্যে তার কিছু নেই, খালি পেট, সব সময় খালি পেট। সকালবেলা খালি পেট থাকে তখন তার বমি বমি ভাব লাগে, আর অন্য সময়ও তার খেয়ে ওঠার পরেও তার মনে হবে আমার খালি পেট, আমার পেটে কিছু নেই, খালি খালি ভাব। পেটের মধ্যে যে একটা খালি খালি ভাব, এটা সব সময় তার থাকবে। এরকম তার অনুভূতি তৈরি হবে, পেটটা যেন খালি খালি ভাব, পেটে যেন কিছু নেই, পেটটা আমার খালি খালি ভাব, এই কথাটা তার মাথায় থাকবে। তারপরে কি থাকবে? তারপরে একটু কৃপণ স্বভাবে হবে। সিপিয়াতে কিন্তু একটু কৃপণ স্বভাব, সে লাইকোপোডিয়ামের মতো, লাইকোপোডিয়াম যেমন কৃপণ সেও আছে। আর হচ্ছে শীতকাতর, সিপিয়া কিন্তু ভীষণ শীতকাতর। নেট্টামিউরের গরম কাতর আর সিপিআর হচ্ছে শীত কাতর। সেই জন্য সে সবসময় চান করতে চায় না, চান করতে তার ভালো লাগে না, ঠান্ডা তার ভালো লাগে না, শীত লাগে, এই জন্য বেশি একটা চান করতে যায় না, শীত কাতর। তার আমরা কি পেলাম? জল পিপাসা কিন্তু কম থাকে, জল পিপাসা কম থাকে, খেতে ভালোবাসে, মোটামুটি মিষ্টিও একটু পছন্দ, টক ঝাল এগুলি একটু পছন্দ আছে, তেতো তার একটু পছন্দ, লবণও তার পছন্দ আছে, কিন্তু জল পিপাসা একটু কম। কিন্তু দুধ একদম তার সহ্য হয় না, দুধ সে কিছুতেই সহ্য করতে পারে না। আর নেট্টামিউরের সঙ্গে সিপিআর অনেকগুলি মিল আছে। সেই মিলগুলি হচ্ছে, যেমন রাগ বেশি, সিপিআরও রাগ বেশি, নেট্টামিউরও রাগ বেশি, দুজনেই কিন্তু কনসোলেশন অ্যাগ্রাভেশনের আছে দুজনেই। ঋতুস্রাব সময় তার ঠিক সময় মতো ঋতুস্রাব হয় না, এটা সিপিআতে আছে, নেট্টামিউরও আছে। আর কথায় কথায় কান্না পায়, নেট্টামিউরও আছে, সিপিআতে আছে। আর রুটি খেতে অপছন্দ, সিপিআ আছে, নেট্টামিউরও আছে। আর ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো মানে থান্ডারস্টর্ম, এটা নেট্টামিউরও যেমন ভয় পায় আর সিপিআতে দুটোতেই এটা ভয় আছে। পার্থক্য কিন্তু নেট্টামিউর আর সিপিআর মধ্যে এই সম্পর্কটা কিন্তু খুব আছে। আর নেট্টামিউরের পরে সিপিআ আমরা জানি, নেট্টামিউরের পরে সিপিআ দিলে পরে অনেক ভালো রেজাল্ট হয়। বাড়ে হচ্ছে সকালে, সন্ধ্যায় আর ঠান্ডা লাগলে বাড়ে। আর উপশম হচ্ছে শয্যায় মানে বিছানার উত্তাপে আর উত্তাপে, এই দুটোতেই তার উপশম আছে। এটা হচ্ছে সিপিআ আমরা মোটামুটি একটা আলোচনা করলাম। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে বল সেন্সেশন। যেমন গলার মধ্যে একটা বল সেন্সেশন। বলছি উপশমটা আরেকবার বলুন না। উপশম হচ্ছে শয্যার উত্তাপে আর হচ্ছে বাইরের উত্তাপে আর শয্যার উত্তাপে হচ্ছে তার উপশম। বল সেন্সেশন, গলার মধ্যে একটা বল সেন্সেশন অনুভূতি হবে, পেটের মধ্যে একটা বল সেন্সেশন, ভ্যাজাইনা একটা বল সেন্সেশন, এইটা থাকবে।
আর একটা হচ্ছে সব থেকে একটা ভালো লক্ষণ সিপিআর, সেই সিপিআর লক্ষণটা কি সবাই মাথায় রাখবেন, এটা কিন্তু একটা মারাত্মক লক্ষণ। সেটা হচ্ছে তার মানসিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা। এই দুর্বলতার কারণে মেন্টালি ডিপ্রেশন, মানে উদাসীন ভাব, সব কিছু তার কেমন জানি ভালো লাগে না, এই কারণে তার সব কিছু মনে হবে সব যেন ঢিলা ঢালা হয়ে গেছে, তার সব কিছু একটা ঢিলা ঢালা ভাব। সেই ঢিলা ঢালা ভাব কারণে তার মনে হবে তার সব কিছু যেন বেরিয়ে যাবে, তার নাড়ি ভুড়ি, পেট সব কিছু মনে হবে যে তার সব কিছু বেরিয়ে যাবে। বেরিয়ে কিন্তু যাবে না, কিন্তু তার মনে হবে যেন সব কিছু তার বেরিয়ে যাচ্ছে। সেই কারণে সে কি করবে, একটা পায়ের উপর আর একটা পা রেখে বসে থাকবে। যদি বেরিয়ে যায় যাতে বেরিয়ে না যায়, সেই জন্য এক পায়ের উপর আর একটা পা রেখে সে বসবে। কারণ তার সব কিছু ঢিলা ঢালা মনে হবে যেন তার সব ঢিলে ঢালা হয়ে গেছে। তাই তার নাড়ি ভুড়ি, পেট সব কিছু আস্তে আস্তে, জরায়ু, তারপরে ভ্যাজাইনা থেকে আস্তে আস্তে সব বেরিয়ে চলে যাবে। সেই বেরিয়ে যাতে না যায় তাই এক পায়ের উপর আর এক পা দিয়ে বসে থাকবে। এটা হচ্ছে সিপিআর আর একটা ভালো লক্ষণ। এগুলি সব মাথায় রাখতে হবে। যাই হোক, আমি রেড লাইন সিমটমগুলি আর একবার বলবো। রেড লাইন সিমটম হচ্ছে সিপিআর হচ্ছে, প্রথম থেকেই বলি, সিপিআরে হচ্ছে ফিজিক্যাল মেকআপ, মাথা থেকে চুল উঠে যাবে, মাথায় খুশকি থাকবে। আস্তে আস্তে বলবো, লিখবেন নাকি তাড়াতাড়ি বলবো? স্যার লিখলে একটু ভালো হয়। আচ্ছা, আস্তে আস্তে বলুন। হ্যাঁ, আস্তে আস্তে বলছি। ফিজিক্যাল মেকআপে হচ্ছে চুল উঠে যাচ্ছে, মাথায় খুশকি আছে। তারপরে একটু নিচে নামবো, তার ঠোঁটটা একটু মোটা থাকবে, ঠোঁটটা একটু ফাটা ফাটা থাকবে। মুখে মেসে তার দাগ থাকবে এবং প্রজাপতির মাঝখানের অংশের মতো মুখে একটা দাগ থাকবে, গুটি গুটি কালো কালো মেসে তার দাগ থাকবে তার মুখে। তার ব্রেস্ট একদম থাকবে না, একদম পাতলা ছোট হয়ে যাবে ব্রেস্ট। পেটটা একটু উঁচু থাকবে। হিপ জয়েন্ট একটু, সবাই মেয়েদের একটু হিপটা বেশি বড় থাকে, মনে হবে তার হিপটা একদম পুরুষদের মতো। পেছন দিকে তাকালে মনে হবে একজন পুরুষ, আর পুরুষালী ভাব। ছোটবেলা থেকে খুব আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় হবে, অনেক কিছু করব, বিয়ে হবে, স্বামীর ঘরে যাব, স্বামীকে নিয়ে আদর যত্ন করব, ছেলে মেয়ে হবে তাদের আদর যত্ন করব। কিন্তু সে তার শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে তার উদাসীনতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, তখন তার আর কিছুই ভালো লাগবে না। সব কিছু তার কেমন জানি হয়ে যাবে, তখন তার আর কিছুই ভালো লাগবে না। ভাই বোন, আত্মীয় স্বজন, কাজ কর্ম, বন্ধু বান্ধব, কোনো কিছুই তার ভালো লাগবে না। এবং তার সব থেকে প্রিয় তার ছেলে মেয়ে, সেটাও তার ভালো লাগবে না। স্বামীকে একটা সময় তার মনে হয়েছিল স্বামীকে নিয়ে তার সুন্দর সংসার করবে, ঘুরতে বেরোবে। তারপরে বিয়ের পরে এমনও হয়েছে কখন আসবে, তারপরে একসঙ্গে খাবে, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবে, ফুর্তি করবে, ঘুরবে, ছেলে মেয়েকে আদর যত্ন করবে। তার মানসিকতা, শারীরিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, তখন তার ওই স্বামীকে আর ভালো লাগবে না, ওই ছেলে মেয়েকে তার আর ভালো লাগবে না, এত উদাসীন হয়ে যাবে। আর তখন তার আর কিছু ভালো না লাগার কারণে শুধু কান্না পাবে। কেন যে কান্না পাবে সে নিজেও বলতে পারবে না। কথায় কথায় তার কান্না, তার উদাসীন ভাব আর কান্না, তার মনের মধ্যে সবসময় একটা উদাসীন ভাব কান্না পাবে।
তারপরে এই উদাসীন ভাব আর কথায় কথায় কান্না, তারপরে হচ্ছে গলায় একটা বল সেন্সেশন অনুভব হবে, পেটের মধ্যে জরায়ুতে সব জায়গায় একটা বল সেন্সেশন, মানে বল আছে এরকম অনুভূতি তার থাকবে। পেটটা সবসময় খালি খালি ভাব, গলায় বল সেন্সেশন, মনে হবে একটা বল আছে গলায়, পেটে জরায়ুতে সব জায়গায় একটা মনে হবে একটা বল সেন্সেশন, বল আছে। পেটটা সবসময় খালি খালি ভাব, খেলেও মনে হবে কিছু খাইনি, খালি খালি ভাব। সকালে ভমিটিং টেন্ডেন্সি, প্রতিদিন সকালে বমি বমি ভাব লাগবে। মেন্সের সময়, মেন্সের আগে পরে জিভে ময়লা থাকবে, মেন্স শুরু হলে জিভটা পরিষ্কার হবে। মেন্স শুরু হলে কোষ্ঠকাঠিন্য দেখা দেবে, মল শক্ত হবে এবং গুটলে হবে এবং উদরাময় দেখা দিতে পারে। মেন্স কখনো কম হবে, কখনো বেশি হবে, কখনো এগিয়ে আসবে, কখনো পিছিয়ে যাবে, কখনো পরিমাণে কম, কখনো পরিমাণে কম, কখনো পেটে ব্যথা হবে। মেন্সের আগে লিউকোরিয়া, মেন্সের পরে লিউকোরিয়া হবে, সাদা স্রাব শেষ, ভেজাইনা হেজে যেতে পারে, ভেজাইনায় কিছু ইরাপশন দেখা দিতে পারে এবং চুলকনি হতে পারে। সিপিআর পেশেন্ট দুর্বল, শারীরিক দুর্বল, মানসিক দুর্বল, কিন্তু তা সত্ত্বে সে অলস, তা সত্ত্বেও সে যখন কাজকর্ম করে তখন তার সমস্ত দুঃখ কষ্ট তার সব দূর হয়ে যায়, সে তখন খুব ভালো থাকে। সিপিআর পেশেন্টের সেক্স একদম থাকে না, সিপিআর পেশেন্টের সেক্স একদম থাকে না। এমন হয় তার হাজব্যান্ড গায়ে হাত দিলেও হাত সরিয়ে দেয়। সিপিআর পেশেন্ট সেক্স একদম কম, সেক্স থাকে না। সিপিআর পেশেন্টের দুধ সহ্য হয় না, দুধ খেলে তার উদরাময় হয়। এমনি খেতে ভালোবাসে, মিষ্টি, টক, তেতো, লবণ, ঝাল এসব ভালোবাসে, কিন্তু দুধ সহ্য হয় না, জল পিপাসা কম। সিপিআর পেশেন্টের শীত কাতর, ঠান্ডা সহ্য হয় না, তাই তা চান কম, মাঝে মাঝে চান করে না। সিপিআর পেশেন্টে একটু কৃপণ, কৃপণ টাইপের থাকে।
সিপিআর পেশেন্টের মানসিক এবং শারীরিক দুর্বলতার জন্য তার সমস্ত কিছু মনে হবে সব তার ঢিলা ঢালা হয়ে গেছে, তার সব ঢিলা ঢালা হয়ে গেছে। সেই কারণে তার অনুভূতি হবে যে তার নাড়ি ভুঁড়ি ভেজাইনা সব বেরিয়ে যাবে, মনে হবে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। সেই কারণে সে এক পায়ের উপর আর এক পা দিয়ে বসে থাকবে। কোনো জায়গায় বসলে বেশিরভাগ সিপিআর পেশেন্টে দেখবেন এক পায়ের উপর এক পা দিয়ে বসে আছে, কারণ তার অনুভূতিটা এরকমই হবে যে মনে হবে তার নাড়ি ভুঁড়ি পেটের থেকে ভেজানা থেকে সব কিছু বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়ার অনুভূতির জন্য সে এক পায়ের উপর আর এক পা দিয়ে বসে থাকবে। বারে হচ্ছে সকালে সন্ধ্যায় ঠান্ডা বাতাসে ঠান্ডায় বিশ্রামে বাড়ে, আর উপশম হচ্ছে শয্যার উত্তাপে আর কাজকর্ম করলে তার তখন একটু উপশম হয়। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু আলোচনায় আসি, না আর একবার বলবো? স্যার আরেকটি কথা বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি, ওই কিছু কম্প্যারিজনের জন্য যে ওষুধগুলোর নাম বললেন, মানে কার কার সঙ্গে কমন মিলগুলো রয়েছে সেটা একটুখানি বলবেন, যে কোনটা, যেমন যে কৃপণ স্বভাবের মধ্যে লাইকোপোডিয়ামে ওরকম কৃপণতা দেখা যায়, এরকম কয়েকটা বললেন সেগুলো একটু। কম্পারেটিভ, হ্যাঁ কম্পারেটিভ। কম্পারেটিভ এখানে সিপিআর সাথে কম্পারেটিভ হচ্ছে ইউরিনে যেমন ভীষণ দুর্গন্ধ, সেই দুর্গন্ধ যেটা আমাদের অ্যাসিড নাইট্রিক আছে, আর বেনজোইক অ্যাসিডে ভীষণ দুর্গন্ধ আছে। আর হচ্ছে নেট্টামিউরের সঙ্গে সম্পর্কটা তো বললাম, নেট্টামিউরে যেমন রাগ আছে, আর সিপিও তেমন রাগ, ওকেও যখন বোঝালে ভালো বোঝে না, নেট্টামিউরে সিপিও সেরকম ভালো বোঝে না। নেট্টামিউরও মোটামুটি লবণ এসব খেতে ভালোবাসে, সিপিও লবণ খেতে ভালোবাসে না তা না। তারপরে ঋতুস্রাবে যেমন কি হয়, সময় মতো হয় না, নেট্টামিউরও আছে, সিপিওতেও আছে। কথায় কথায় কান্না, নেট্টামিউরও আছে, সিপিওতেও আছে। ঝড় বৃষ্টিতে ভয়, নেট্টামিউরও আছে, সিপিওতেও আছে। এরকম কম্পারেটিভ ব্যাপারগুলি আছে সিপিআর সঙ্গে নেট্টামিউরের। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি ভেজাইনা শুকনো থাকার জন্য সহবাসে কষ্ট, এটা তো সিপিআই আছে না? ভেজাইনা শুকনো থাকার জন্য বেশি ভেজাইনা শুকনো থাকে হচ্ছে লাইকোপোডিয়াম নেট্টামিউর। লাইকোপোডিয়াম নেট্টামিউরে ভেজাইনা শুকনো থাকে, তাদের কষ্টবোধ হয়। কিন্তু সিপিআর যে শুকনো থাকে তা না, সিপিআর হচ্ছে মেন্টালিটি এমন, সে ভালো লাগে না, তার আর পছন্দ হয় না, তখন কষ্ট হয়। ভেজাইনা যে খুব শুকনো থাকে তা না, কিন্তু তার ভালো লাগে না, পছন্দ হয় না, আর তার ওই সময় তার অসুবিধাও হয় অনেক সময়। সেই কারণে সিপিআর তার আর হচ্ছে সেক্সে তার অনিচ্ছা। কিন্তু নেট্টামিউরে হচ্ছে ড্রাই থাকে, তাই তার কষ্ট হয়। সেই জন্য আর লাইকোপোডিয়াম ড্রাই থাকে, তাই তার কষ্ট হয়। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম স্যার। তো আমরা তাহলে একটু আলোচনা আসি। হ্যাঁ স্যার বলছি, স্যার সিপিআর কতটুকু ডোজ দিলে পরে ভালো হবে, একটা রোগী সুস্থ হবে? কতটুকু ডোজ? হ্যাঁ, ফোঁটা দিতে হবে? আমরা হোমিওপ্যাথি ওষুধ তো কোনো ফোঁটা দেব না। আমরা হোমিওপ্যাথি ওষুধ যদি সেন্টিসিমালি ইউজ করি,
সেন্টিসিমেল ইউজ করি যদি আমরা, তাহলে আমরা যদি 200 দেই মানে 200 পাওয়ারের জয়, তাহলে দুটো ডোজ দেবো। দুদিন সকালে দুটো ডোজ কিভাবে দেবো? আমরা জলের মধ্যে, আমরা যদি পারি তাহলে ধরুন 60 ml বা 10 ml জলে ডিস্টিল ওয়াটারে 1 ফোঁটা দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরা 2 দিন সকালে খাবে। 5 ml দিলেও আমরা ওই 1 ফোঁটা দিয়ে 2 দিন সকালে খাবে। সুগার অফ মিল্কে দিলে 1 ফোঁটা দিয়ে সুগার অফ মিল্কে 2টো পুড়িয়া বানিয়ে দেবো, 2 দিন সকালে খাবে। এইভাবে আমরা দেবো, কোনো ফোঁটা ওষুধ আমরা দেবো না। হোমিওপ্যাথি ওষুধ, কোনো সেন্টিসিমেল ওষুধ আমরা ফোঁটা দেবো না। আমরা কোনো ভেহিকেল বা ভেষজ দ্রব্যের মাধ্যমে দেব, কোনো কিছুর মাধ্যমে আমরা দেব, সে যে কোনোই হোক, 30 হোক, 200 হোক, 1M হোক, এইভাবে আমরা দেব, কোনো ফোঁটা দেব না। যদি ক্রনিক ডিজিজ হয়, অনেক পুরনো হয়, সে তাহলে আমরা সেখানে 200 1M দিতে পারি। যদি বেশি দিন না হয় তাহলে আমরা 30 দিতে পারি। কিন্তু যদি অনেক পুরনো হয় তাহলে আমরা 200 1M এসব আমরা দিয়ে শুরু করতে পারি। 200 দিলে মোটামুটি কাজ হবে। 200 দিলে অনেক দিনের আছে, 200 দিয়ে শুরু করতে পারি আমরা। জলের সাথে, তাই তো? 1 ফোঁটা 1 ফোঁটা জলের সঙ্গে দেবো। সে যদি 30 আমরা ওই 10 ml জলে দেই, তাহলে 2 দিন সকালে অর্ধেক খেয়ে নেবে। 5 ml জলে দিই, 2 দিন সকালে অর্ধেক খাবে। যদি 1 ফোঁটা সুগার অফ মিল্কে তৈরি করে দিই, 2টো পুড়িয়া বানাবো, 2 দিন সকালে খেয়ে নেবে। এইভাবে আমরা দেবো, কোনো ফোঁটা ওষুধ আমরা দেবো না। ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ বলছি কি যে 3x যে পাওয়ারটা যেভাবে তৈরি করা হয় হোমিওপ্যাথিক মানে বিধান অনুসারে ডাইলিউশন করে, 200 পাওয়ারটা তো সেই একই সিস্টেমে করা হচ্ছে না। 1x হচ্ছে ডেসিমেল স্কেলে করে, আর হচ্ছে এই 230 এইসব হচ্ছে সেন্টিসিমেল স্কেলে করে। স্কেল তো আলাদা, একটা শততমিক ক্রম, একটা দশমিক ক্রমে হয়। ওই জন্য 200 পাওয়ারে কোনো এক্স থাকে না, তাই তো? না, কোনো এক্স থাকবে না। হ্যাঁ, ওটাই জানতে চাইছি। আচ্ছা, এবার আমরা সিপিআই একটু আলোচনা করি, দেখি কে কেমন। কমলেশ বাবু নাই তো? কমলেশ বাবু তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত বলতে পারতো, আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আছি। হ্যাঁ, তাহলে বলুন তো প্রথম থেকে, ঝমঝম করে বলুন। কমলেশ বাবুর মাইক্রোফোনটা অফ করা আছে, ওটা অন করে নিন, শোনা যাচ্ছে না। স্যার, আজকে যে মেডিসিনটা আমরা পড়লাম সেটা হচ্ছে সিপিয়া। এটা ফিমেল রেমেডি হিসেবে করা হয়, বিবেচনা করা হয়, মানে হাই লেভেলের। এটা সোর্স হচ্ছে কাটেল ফিশ, এটা সমুদ্রে এক ধরনের মাছ। এই কাটেল ফিশ, তাই সোর্সটা হচ্ছে অ্যানিমেল কিংডম। আমরা ওষুধ যখন দিই তার আগে আমাদের সর্বপ্রথম আমরা যে জিনিসটা লক্ষ্য করি, যখন রুগী আসে তাদের ফিজিক্যাল মেকআপটা আমাদের ফলো করতে হয়। এই পেশেন্টের যে ফিজিক্যাল মেকআপটা, সেটা আমরা একটা হেয়ার ফল লক্ষ্য করি, এবং ডেন্ড্রাফ, চুলে খুশকি আছে, এটা আমরা দেখতে পাই। এদের লিফটা হচ্ছে ক্র্যাকনেস এবং ফ্যাটি, একটু মোটা ধরনের থিকনেস, লিফ অ্যান্ড ক্র্যাকনেস, এটা ফাটল থাকে। এদের ব্রেস্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা যদি ফেস লক্ষ্য করি, এদের ফেসে একটা ব্ল্যাক স্পট থাকে, লাইক মিডল পার্ট অফ বাটারফ্লাই। এটা ব্লাড ফ্লাই, বাটারফ্লাই প্রজাপতির মধ্যে অংশ, যেরকম এদের গালে একটা কালো ছোপ থাকে। আর এদের ব্রেস্টটা হচ্ছে স্মল এবং শুকনো টাইপের, ট্রাইনেস ব্রেস্ট এবং স্মল ব্রেস্ট। এদের যদি আমরা স্টমাকটা লক্ষ্য করে দেখা যাবে, মানে বেলি যেটা আমরা পেট বলি, পেটটা একটা উঁচু ধরনের হাই থাকে। হিটটা লাইক মেল, এটা পুরুষের মতো একটা হিট থাকে, এবং মুভমেন্ট লাইক মেল। এদের যে মুভমেন্ট, অন্যান্য গতি প্রকৃতি, সেটা পুরুষের মতো দেখা যায়। হোমিওপ্যাথির সবচেয়ে যে বিষয়টার আমরা ওপর জোর দিই, সেটা হচ্ছে মেন্টালিটি। এদের মেন্টাল সিমটম যদি আমরা ঠিক মতো কালেক্ট করতে পারি, তাহলে আমরা এই হোমিওপ্যাথি আমাদের ওষুধ দিতে আমাদের সুবিধা হয়। মেন্টাল সিমটম আমরা দেখতে পারি। এদের উইকনেস ডিউ টু ফিজিক্যালি, মেন্টালি, এরা মানসিক এবং শারীরিক দোনো দিক থেকে খুব দুর্বল থাকে,
এই দুর্বল হওয়ার পেছনে অনেক কারণ থাকে, লস অফ হোপ, আশা হারিয়ে ফেলা, অ্যাফেকশন ভালোবাসা, স্বামীর ভালোবাসা, এবং বাচ্চাদের প্রতি অনেক সময় মাতৃ ভালোবাসা দিতে পারে না, এদের কোনো কিছুতে ভালো লাগে না। আর এরা এমন ইভেন লস অফ সেলফ অ্যাফেকশন, এদের নিজেদের প্রতিও একটা ভালোবাসা হারিয়ে ফেলে। আর এদের আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে ওরা যখন কাজ করে তখন এরা কিন্তু অ্যাকচুয়ালি এটা আইডল হয়ে পড়ে, মানে অলস হয়ে পড়ে, কিন্তু কাজ যখন করে তারা কিছুটা ভুলে থাকে এবং কিছুটা হলো ভালো থাকে। এই পেশেন্টের আমরা এই মেডিসিনে যে সিমটমে যদি ইন দ্য কেস অফ মেনস্ট্রুয়েশন বা ফিমেলের মেনস্ট্রুয়েশন কেসে আমরা দেখতে পারি সময় এদের মেনস্ট্রুয়েশনের পরিমাণটা কখনো কম কখনো বেশি হয় এবং লেট টাইমে হয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এই সময় এদের একটা কনস্টিপেশন দেখা যায়, কনস্টিপেশনটা খুবই মানে আমরা দেখতে পারি এবং ইভেন দেখতে পারে, এটা ডায়রিয়াও দেখা যায়। এদের অ্যাভারশনটা আমরা দেখতে পারি, কিন্তু দুধ খেয়ে হজম করতে পারে না, কাজে এদের অ্যাভারশনের মধ্যে আমরা দুধটাকে আনতে পারি, দুধ এদের অ্যাভারশনের মধ্যে পড়ে। এদের ইউরিনটা স্ট্রং স্মেল লাইক বেনজো অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এদের মতো এর সঙ্গে তুলনা করা যায়। এদের যে জিভটা যদি আমরা যদি আমরা লক্ষ্য করি, যেটা এইগুলো হচ্ছে আমাদের জেনারেল সিমটমের মধ্যে, টাং যদি ধরতে পারি তাহলে বিফোর অর আফটার menstruation we see the dirty tongue, but after menstruation জিভ আমরা দেখতে পারি এদের পরিষ্কার। এদের আরেকটা জিনিস দেখতে পারি, এরা এদের মডেলিটির দিকে আমরা লক্ষ্যগুলো দেখি, এই পেশেন্ট এরা খুব চিলি হয় এবং এদের তৃষ্ণা খুব কম, চান করতে চায় না। ফুড ডিজারের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো এই পেশেন্টের ফুড ডিজার থেকে সাওয়ারের মানে টকের প্রতি, চিলি মানে ঝালের দিকে এবং মিষ্টি এরা খেতে ভালোবাসে। অ্যাভারশন হচ্ছে এদের মিল খেয়ে এদের সহ্য হয় না। আমরা যদি কিছু জায়গায় এই পেশেন্টকে আমরা নেট্রামোরের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা দেখতে এদের দুটো মেডিসিনের মধ্যে রাগ, আমরা মানে প্রচন্ড রাগ, অ্যাংরি এদের মধ্যে প্লাস মানে বেশি দেখতে পাই দুটো মেডিসিনের মধ্যে। আর নেট্রামোরের সঙ্গে যদি আরো কিছু অনেক জায়গায় তুলনা করতে পারি, ইরেগুলার মেনস্ট্রুয়েশন, তারপরে এরা রুটি খেতে যেমন পছন্দ করে না সিপিআর পেশেন্ট, তেমনি নেট্রামোরের পেশেন্ট আমরা দেখতে পাই এরা রুটি খেতে ভালোবাসে না। ঠান্ডার মানে বজ্রপাত মেঘলিক দেখে ভয় পায়, এটাও আমরা ওদের মধ্যে দেখতে পারি। এদের সেক্সুয়াল ইন্সপিরেশনটা থাকে না, কারণ এরা মেন্টালি ফিজিক্যালি টায়ার্ডনেস ফিল করে, ইভেন এদের স্বামী যদি গায়ে টাচও করে তাহলে সেটাকে সরিয়ে দেয়, এইরকম একটা টেন্ডেন্সি থাকে। আর আমরা যদি ভ্যাজাইনাকে আমরা মানে সিমটমটা যদি নিই তাহলে ভ্যাজাইনা মানে আগে বিফোর দেখা যাবে ওদের মধ্যে একটা হোয়াইট ডিসচার্জ হচ্ছে এবং তার ফলে সেখানে একটা ইরাপশন দেখা দেয় এবং সেখানে একটা চুলকানি অনুভব হয়। এই পেশেন্টের সবচেয়ে একটা গোল্ডেন সিমটম আমরা ফলো করতে পারি, এরা অলওয়েজ মানে একটা বল সেন্সেশন ইন থ্রট, গলার মধ্যে একটা বল লেগে আছে এরকম একটা অনুভব করে। অ্যান্ড আদার গোল্ডেন সিমটম অলওয়েজ ফিল এমটি স্টমাক ইভেন আফটার ইটিং, খাওয়ার পরও যেন এর একটা স্টমাকে খালি একটা মনে করে। আর এরা একটা যেহেতু এরা মনে করে যে আমাদের শরীর মানে ডিউ টু মেন্টালি ফিজিক্যালি উইকনেস এদের শরীরটাকে ঢিলা ঢালা মনে করে। এই জন্য সিপিআর পেশেন্ট যখন বসে থাকে তখন একটা পা আর একটা পা টেক ওয়ান লেগ অন অ্যানাদার লেগ, বিকজ এরা চিন্তা করে যে আমাদের পেটে থেকে সবকিছু মনে হয় বেরিয়ে যাবে, বডি থেকে সবকিছু বেরিয়ে যাবে, এরকম একটা সেন্সেশন এদের অনুভব হয়। আর লাস্টে যেটা বললাম ওই চিকিৎসার ব্যাপার, ওটা তো স্যার ডোজের ব্যাপারটা বলে দিলেন, আর হয়তো কিছু ছুটে গেল স্যার, এই অবধি মোটামুটি বললাম স্যার। ভেরি গুড।
খুব সুন্দর বলেছেন, একদম পুরোটাই মোটামুটি বলেছেন, খুব ভালো বলেছেন। আচ্ছা যাই হোক, আদার্স আছে, তাদেরকে কাছে আমার একটা জিনিস বলার, সেটা হলো যে সিপিআর পেশেন্টের সে এইটা যখন মেন্স হয় তখন তার জিভটা কেমন, অন্য কেউ যদি বলতে পারেন। স্যার জিভটা আগে আর পরে নোংরা থাকে, কিন্তু মেনস্ট্রুয়েশন হয়ে গেল যে জিভটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা কমলেশ বাবু, আপনি তো ভালো বলেছেন, এবার অন্যদের একটু বলতে দিন। আমরা তো একদম মেমোরি এত ভালো, একদম মোটামুটি সব বলার সঙ্গে সঙ্গে আপনার মুখস্থ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মুখের আচ্ছা সিপিআর মুখের দিকে তাকালে আমরা কি কি লক্ষ্য করতে পারি? মুখে মেছেদার দাগ থাকে, অনেকটা প্রজাপতির ডানার মাঝখানের মিডিল অংশের মতো। ভেরি গুড, ভেরি গুড। ঠোঁটটা তার ফাটা ফাটা হবে, একটু মোটা হবে ঠোঁট। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা সিপিআর যখন ইসে হয়, বাচ্চা হয় বা প্রেগনেন্ট হয়, তখন কিন্তু তার মাথায় একটা দেখা যায়, কি দেখা যায়? চুল পড়ে যায়, খুশকি দেখা যায়। হ্যাঁ, ভেরি গুড। চুল পড়ে যায়, মাথায় একটা খুশকি ভাব দেখা যায়। আচ্ছা কমলেশ বাবুকে বলছি, যদি কেউ না পারে তখন বলবেন, কেউ পারলো না সেটা বলে দেবেন। আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে, সকালবেলা একটা সমস্যা দেখা দেয় সিপিআর পেশেন্টের, বমি বমি ভাব। বমি বমি ভাব থাকে যারা প্রেগন্যান্সি পজিশন থাকলে। হ্যাঁ, বমি বমি ভাব থাকে, হচ্ছে সিপিআর পেশেন্টের সকালে বমি বমি ভাব থাকে। আচ্ছা সিপিআর পেশেন্টের আমরা আচ্ছা সিপিআর পেশেন্টের কনস্টিপেশন মানে কখন কনস্টিপেশন দেখা দেয়? মেনস্ট্রুয়েশন চলার সময় বস্তা পায়খানা গুলটে গুলটে থাকে, অনেক সময় উদারময়ও হয়। মেনস্ট্রুয়েশনের সময় তার এই সমস্যাগুলি দেখা দেয়। আচ্ছা সিপিআর একই সঙ্গে ওই কসাবখানা মেনস্ট্রুয়েশন, আবার এই ঋতুস্রাবের সময় আবার লিউকোরিয়াও হয় ওদের। মেনস্ট্রুয়েশনের সময় আগে পরে লিউকোরিয়া হয় এবং সেটা ইচিং থাকে, ইরাপশন করতে পারে। আচ্ছা আরেকটা বিষয় হলো যেটা হোয়াইট ডিসচার্জ, যেটা হোয়াইট ডিসচার্জে কিন্তু মেন্সের আগে পরে হবে। হ্যাঁ, আগে আর পরে হয় এবং সেটা ইচিং থাকে। ভেরি গুড। আচ্ছা সিপিআর হচ্ছে সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে দুধ, দুধ খেলে সে ভালো থাকে। হ্যাঁ, ভুল তথ্য। টোটালি ডাজ নট লাইক, পছন্দ করে না দুধ এবং রুটি এদের পছন্দ নয়। দুধ খেলে কিছু হয় না, এমনি ভালো থাকে। উদরময় বা ডায়রিয়া দেখা দেয় দুধ খেলে, দুধ সহ্য হয় না। আচ্ছা ব্রেস্ট মিল্ক খেয়ে একটা বলেন তো, ব্রেস্ট মিল্ক খেয়ে ছানা ছানা দুধের মতো বমি হয়, এরকম বাচ্চাদের বেশি দেখা যায়, কোন মেডিসিন আছে কে বলতে পারে? ভেরি গুড, ইথুজা ব্রেস্ট মিল্ক খাবে আর ছানা ছানা বমি হবে, ছানা ছানা। ভেরি গুড। আচ্ছা বলুন তো সিপিআর পেট টেট সবই ভালো থাকে, মানে কোনো অসুবিধা হয় না, গলাও ভালো থাকে, কোনো অসুবিধা হয় না? না স্যার, পেটটা একটু উঁচু উঁচু ভাব থাকে, গলায় বলের সেন্সেশন থাকে, যেন মনে হয় গলায় আটকে বল আছে বলে একটা সেন্সেশন থাকে। ভেরি গুড, ভেরি গুড। গলায় বল সেন্সেশন হয়, পেটটা একটু উঁচু থাকে। আচ্ছা পিছন থেকে মনে হয় যেন সত্যি একটা সুন্দর নারী যাচ্ছে। না না, ওরকম থাকে না, পুরুষ পুরুষ ভাব লাগে। স্যার বলছি, এখানে আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন।
বলছি এই যে সিপিআর পেশেন্টের মানে বিশেষ মেয়েদের আচার আচরণ দেখছি অনেকটা ছেলেদের মতো, তাহলে বিপরীত পক্ষে ছেলেদের কিছু আচরণ কি মেয়েদের মতো হতে পারে? ছেলেদের আচরণ মেয়েদের মতো? হ্যাঁ, এই সিপিআর পেশেন্টের সিপিআর যদি ছেলেদের হয় তাহলে মেয়েদের মতো আচরণ হবে না, কারণ হচ্ছে ছেলেদের তো বডিটা ছেলেদের মতোই থাকবে, ওদের হচ্ছে আচরণটা ছেলেদের মতো না, পুরুষ হলে একটু ভাব থাকবে, কিন্তু পেশেন্ট মানে ওদের বডিটা এমন হবে যেন মনে হয় যেন পুরুষ বডিটা এরকম। আর ছেলেদের কিন্তু ছেলেরা ছেলেদের মতোই থাকছে। আর ওদের মানে মহিলাদের যে ফিজিক্যাল মেকআপ মানে সামনের দিকটা একটা বেশ থাকবে, একটু উঁচু টুচু থাকবে, একটু বেশ বডিটা থাকবে, পেছন দিকটা একটা ভারী ভারী থাকবে, সেই যে জিনিসটা সেই জিনিসটা থাকবে না, মানে তার আস্তে আস্তে ধীরে ধীরে সেই জিনিসগুলি নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি সিপিআর পুরুষ পেশেন্ট কিভাবে চিনবো? হ্যাঁ, সিপিআর পুরুষ পেশেন্ট কিভাবে চিনবো? পুরুষ পেশেন্ট সিম্পটম পেলাম। সিপিআর আপনার আদার সিমটম গুলি মেলাবেন, পুরুষ যদি হয় তাহলে আদার সিমটম গুলি সব মিলবে, যত সিমটম আছে আদার্স সব সিমটম গুলি এক এক করে দেখবেন, চেষ্টা করে অন্তত 7 থেকে 8টা সিমটম আপনি পেয়ে যাবেন সিপিআর। আর সিপিআর অ্যাকচুয়ালি পুরুষদের থেকে মহিলাদের বেশি হয়, এই জন্য কিং বলে। অ্যাকচুয়ালি মহিলা মেডিসিন হিসেবে কনসিডার করা হয়, বাকি মেনস্ট্রুয়েশন বাদ দিলে বল সেন্সেশন ফিলটা ও পুরুষদের মধ্যে থাকবে। আর ইউরিনের যে স্মেলটা, স্ট্রং স্মেলটা, ওটা পুরুষের মধ্যেও দেখা যেতে পারে, নাইট্রিক নাইট্রিক অ্যাসিড। ইউরিনে যে একটা অফেন্সিভ আছে গন্ধ, মানে ভীষণ দুর্গন্ধ, সেটা দুজনেরই হবে সমান, পুরুষদেরও যা মহিলাদের একই রকম দুর্গন্ধ হবে। আর আর আদার সিমটম সবই মিলে যাবে আর কি, একমাত্র পুরুষদের মতো স্বাভাবিক ব্যাপার। তার কারণ ওই যে অনেকের ঝড় বৃষ্টিতে ভয়, তারপরে দুধের প্রতি তাদের অনাসক্তি, এগুলো তো মিলবে পুরুষদের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ মিলবে তো। পুরুষরা কি মহিলাদের পছন্দ করবে না, এরকম কোনো হবে? পুরুষরা মহিলাদের সেক্সুয়াল দিক থেকে দুর্বল থাকবে, পছন্দ না, সেক্সুয়াল দিক থেকে দুর্বল থাকবে, এবং মেন্টালিটি অনেক সময় যদি পুরুষরা হয় তাহলে এরকম তারা কাউকে ভালো লাগবে না, তার কোনো কিছুই ভালো লাগবে না, থাকবে স্যার। হ্যাঁ। আর স্যার বলছি সিপিআর মানে নারীদের মানে যৌনাঙ্গে কি ঘাম হয়? যৌনাঙ্গে ঘাম? হ্যাঁ হ্যাঁ, সোয়েট পারসপিরেশন। যৌনাঙ্গে ঘাম বলতে এদের তো যখন যৌনাঙ্গে এদের ঘাম বলতে কি, এদের হচ্ছে যদি যৌনাঙ্গে না সেরকম ঘামের তো কিছু লক্ষণ যৌনাঙ্গে থাকে না, এদের হচ্ছে মেন্সের আগে লিউকোরিয়া থাকবে, পরে লিউকোরিয়া থাকবে, সে অনেকদিন আগের থেকে লিউকোরিয়া শুরু হতে পারে, পরে লিউকোরিয়া হতে, আর হচ্ছে যে ইরাপশন থাকতে পারে, হাজার মতো থাকতে পারে, চুলকুনি হতে পারে। দেখবেন অনেক মহিলার ভ্যাজাইনাতে ইরাপশন নিয়ে আসে যে আমার এখানে খুব চুলকায়, তখন যদি ভালো করে সিমটম মেলাতে পারেন ওই সব কিছু চলে যাবে হচ্ছে সিপিআতে। আর একটা বিষয় হলো যে সিপিআ ওই সময় আপনি যদি ক্যালেন্ডুলা এক্সটার্নাল ইউজ করতে দেন তাহলে খুব ভালো, ক্যালেন্ডুলা এক্সটার্নাল ইউজ করা যেতে পারে জলের সঙ্গে মিশিয়ে। হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি সিপিআর পেশেন্টরা কি একটু টেনশন হলে কি ওরা ফেন্টেড মানে অজ্ঞান মানে মূর্ছা যায়? হ্যাঁ হ্যাঁ এটা হয়, এরা টেনশনে অনেক সময় ফিটনেস ভাব আসে, ওদের ফিট হয়, অনেক সময় অজ্ঞান হয়ে যায়, এটা সিপিআর একটা লক্ষণ আছে। আচ্ছা যাই হোক, সিপিআর স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলছি স্যার, এই যে লক্ষণগুলো আমরা পেলাম, এই লক্ষণগুলোর মধ্যে যে কোনো একটা মিললে তো সিপিআর দেওয়া যেতে পারে। একটা মিললে আপনি কেন দেবেন? একটা মিলে তো একটা কখন মিললে যখন আনকমন পিকুলিয়ার সিমটম, মানে আনকমন মানে অন্য কোনো মেডিসিনে সেই সিমটমটা নেই,
এরকম ধরনের আনকমন পিকুলিয়ার যে সিমটম যদি একটা পাওয়া যায়, তাহলে সিপিয়া বা কেন যে কোনো মেডিসিন আপনি দিতে পারেন, যে কোনো মেডিসিন আপনি দিতে পারেন, সেটা যে আনকমন পিকুলিয়ার সিমটম হতে হবে। তাছাড়া যদি কমন সিমটম থাকে তাহলে আপনার অনেকগুলি রেডলাইন সিমটম মেলাতে হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম সিমটম বলতে হবে। হ্যাঁ স্যার, ম্যাক্সিমাম কতগুলো সিমটম মারলে সিপিয়া দেওয়া যাবে? কতগুলি সিমটম বলতে আপনি ধরুন এসে আপনি টেস্টিং করতে শুরু করলেন, দেখা গেল নেট্রামেরও আসছে, সিপিও আসছে, নেট্রামেরও আসছে, সিপিও আসছে, দুটো একই ধরনের মিলে যাচ্ছে, মিলছে মিলছে মিলছে, তাহলে আপনি কি করবেন? সেখানে কতগুলি আসবে না, আপনাকে খুঁজে 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 বার করতে হবে। আরো মিলে যাচ্ছে তো মিলে যাচ্ছে, সোডিয়াম সালফার মিলে যাচ্ছে তো মিলে যাচ্ছে, তাহলে কি হবে? দেখা গেল সোডিয়াম সালফারের 5-7টা সিমটম মিলে গেল, আপনি তাহলে কি করবেন তখন? তাহলে আমি যদি বলে দিই 7টা সিমটম দেখলেই আপনি দিয়ে দেবেন, তাহলে দেখা গেল সোডিয়ামও 7টা সিমটম মিলে গেল, সালফারের 7টা সিমটম মিলে গেল, তাহলে কি করবেন? আপনাকে দেখতে হবে যে মোটামুটি 2-3টে মেডিসিন এলো, তার মধ্যে যেটা বেশি সিমটম আমার মিলেছে সেইটা দেবেন। আর অনেক ক্ষেত্রে দেখা গেল আদার সিমটমের সঙ্গে বেশি একটা মিলছে না, আদার মেডিসিনের সঙ্গে বেশি কিছু একটা থাকছে না, সেই সময় 5-7টা সিমটম দেখলেও আপনি দিতে পারেন। 5-7টা 7টা-8টা যদি রেড লাইন সিমটম হয়, সেটা ক্ষেত্রে আপনি মোটামুটি দিতে পারেন। কিন্তু যদি দেখা যায় 2-3টে মেডিসিন এসে গেছে, তখন কিন্তু আপনাকে ওই সব কটা মেডিসিনের মধ্যে টপকে যেতে হবে কোনটা বেশি আছে। যেটা বেশি আছে সেটা 7টাও হতে পারে, 8টাও হতে পারে, 10টাও হতে পারে, টপকে গিয়ে যেটা বেশি হবে সেইটাই আপনি দেবেন, বাকিগুলি লিখে রাখবেন। স্যার বলছি, স্যার মানে সিপিআর পেশেন্টদের অ্যাগ্রাভেশনে ওই ধোপা, যারা ধোপা কাপড় টাপড় কাছে লন্ডি ওয়ার্কে, ওদের কি বাড়ে লন্ডি ওয়ার্কে অ্যাগ্রাভেশন? হ্যাঁ, ওই জন্য বলে না রজনী, হ্যাঁ ধোপানির রজনী, ধোপানি, তার মানে ওই কাপড় কাচা সব কাছাকাছি করলে অনেক সময় এর বিভিন্ন সমস্যাগুলি বেড়ে যায়। তো আমরা আজকে 10টা 20 হয়ে গেল, তাহলে আমরা বলছি আমরা আরেকটা ভুলে মানে বলছি স্যার, ওই যে মায়ের দুধ খাওয়ার পরে বাচ্চাদের এই ছানা ছানা পায়খানাটা হয়, ওটা কি থুজা? সাদা সাদা পায়খানা না, ওটা হচ্ছে বমি হবে। ছানা 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 কাটা ছানা কাটা বমি, ছানা কাটা বমি, এটা থুজা, থুজা না ইথুজা। ইথুজা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ থুজা না ইথুজা, ইথুজা, ওকে স্যার। আর বমিটা এন্টিমক্রুডেও আছে স্যার, তাই না স্যার? হ্যাঁ, বমি এন্টিমক্রুড আছে। বমি এন্টিমক্রুডের একটা লক্ষণের উপরে আপনি ওষুধ দিতে পারেন। জিভের উপরে সাদা কোট, হ্যাঁ জিভের উপরে থিকনেস একদম লেপ থাকবে, হোয়াইট কোটেড লেপ একদম, এইটা যদি পেয়ে যান ওই একটা সিমটমের উপর আপনি অ্যান্টিমক্রুডটা আপনি সিলেকশন করতে পারেন। এপিককে তো বমি আছে, এপিককে বমি ভাব আছে, এপিকক প্রেগন্যান্সি অবস্থা, এপিককে বমি বমি ভাব দেখি, এপিককে প্রেগন্যান্সি অবস্থা, এপিককে তো এপিকাকে জিহ্বা হচ্ছে ক্লিন থাকে। আর এন্টিম টাটের মানে এন্টিম ক্রুডের মেন সিমটম হচ্ছে থিকনেস, হোয়াইট কোটেড টাং। এই একটা হচ্ছে, এটা হচ্ছে গোল্ডেন সিমটম। ইপিকাকে জিভ পরিষ্কার থাকে। হ্যাঁ, ইপিকাকের সঙ্গে ইপিকাকের বমি বমি ভাব আর সিপিআরও বমি বমি ভাব, দুটোই বমি। সকালে উঠে বমি বমি ভাব হচ্ছে সিপিয়া, আর ইপিকাক আপনার যে কোনো টাইমে বমি বমি ভাব, সে সকালে হতে পারে, সন্ধ্যেবেলা হতে পারে, বিকেলে হতে পারে, সব সময় তার বমি বমি ভাব থাকে। জিনিসগুলো আগে বুঝতে হবে। ও তো সিপিয়া বলছে সকালে তার বমি ভাব, খালি পেটে তার একটা বমি বমি ভাব থাকে। অন্য সময় হতে পারে, শুধু প্রেগন্যান্সি অবস্থায় তো ওটা তো প্রেগন্যান্সি অবস্থায় বমি হবে একটা সিমটম, ওটা তো প্রেগন্যান্সির একটা সিমটম। এটা যে কোনো সময় হতে পারে, শুধু সকালে হবে তা না, যে কোনো সময় হতে পারে। কিন্তু
সিপিআর পেশেন্টের সকালের দিকে একটু বমি বমি বা বমি টেন্ডেন্সি, অনেক সময় বমি হয়ে যেতে পারে। তাহলে আজকে আমরা আর একটা জিনিস লেখাবো ভেবেছিলাম, তা তো 10:30 প্রায় বাজতে চললো, আর আজকে লেখানো সামনের দিন লেখাবো। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে। ব্যথাটা লেখাবো, ব্যথাটা ধীরে ধীরে আসে, ধীরে ধীরে যায়, ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়, এইসব এই ব্যথার কিছু সিমটম লেখাবো আগামী দিন। আজকে আর হলো না, 10:30 প্রায় বাজতে চললো। ওকে স্যার। আচ্ছা, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট অল এভরিবডি, গুড নাইট। গুড নাইট স্যার, গুড নাইট। গুড নাইট স্যার, অল এভরিবডি, গুড নাইট এভরিওয়ান।